বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে, সেটা হলো ঘুম সমাচার কি। এটা আমাদের কওমি মাদ্রাসায় এই এই পরিমণ্ডলে কয়েকটা বিষয় অনেক বেশি সমস্যা আমরা অনুভব করি। তার মধ্যে অন্যতম একটা বিষয় যে ছাত্রের শরীরে এনার্জি থাকে না, যখনই বসে ক্লাসের মধ্যে ঘুমায়, মোতালার মধ্যে যে কোনো সময়, বিশেষ করে যেখানে নিগরানি কম থাকে সেখানে এই ঘুমের ঘটনা আরও বেশি ঘটে। দেখা যাচ্ছে দুপুরের পরে, খানা খাওয়ার পরে ঘুমের মানে পড়ার রুটিন, কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্র ঘুমিয়ে পড়ছে, ফজরের পরে ঘুমিয়ে পড়ছে, দর্শের মধ্যে ঘুম আসে। এবং ঘুম এটা একটা ছাত্রের উন্নতির জন্য কিন্তু অন্যতম একটা বাধা। অনেকে বলে যে হুজুর পড়তে অনেক মনে চায় যে অনেক মেহনত করি, কিন্তু পড়তে বসলেই ঘুম চলে আসে, পড়তে বসলে এত সকিনা নাজিল হয় যে আসলে কোনোভাবেই ঘুমের সাথে আমি পেরে উঠি না। এই সমস্যাটা আমাদের আছে কিনা? তো এই পড়তে বসলেই ঘুম আসে, করণীয় কি এই সম্পর্কে আমাদের নিচের এই 6 পৃষ্ঠা আলোচনা। তো প্রথমে একটু বলে রাখি, ঘুম কিন্তু মানুষের জীবনের অনেক অনেক বড় জরুরি একটা বিষয়। যদি মানুষের ঠিক মতো ঘুম না হয়, তো আমি ওই রোগগুলোর নাম আলাদা বলার কিছু নাই। আপনি যদি বলেন এমন কোন রোগ যেটা হয় না, এরকম রোগ খুব কম পাওয়া যাবে, যে কম ঘুমের কারণে অনেক অনেক রোগ হয়। এবং মানুষের শরীরে যে বড় বড় রোগগুলো বাসা বাঁধে, তার অন্যতম কারণ হলো আপনার সঠিক ঘুম না হওয়া, সঠিক পন্থায় ঘুম না হওয়া। অর্থাৎ মোট কথা, স্বাভাবিক জাগতিক বিচারে একটা মানুষের ঘুম ঠিকঠাক না হলে ওই মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন। তার বেঁচে থাকা কি, পড়াশোনা তো দূরে থাক, তার ন্যূনতম বেঁচে থাকাও কঠিন জাগতিক বিচারে। তাহলে ঘুমের গুরুত্ব এটা যত বলবেন তত কম হয়ে যাবে। মানুষ যদি এরকম নির্ঘুম কয়েকদিন কাটায়, তো মানুষ আস্তে আস্তে সে পাগল হয়ে যাবে, তার ব্রেন আউট হয়ে যাবে। ঘুমের অনেক গুরুত্ব। আপনার এখানে আমাদের একটা এই এই লেখনের মধ্যে একটা প্রবন্ধ আসতে পারতো, সেটা হলো ঘুমের উপকারিতা এবং ঘুম না পড়লে তার ক্ষতিকর দিকগুলো কি কি। ইনশাল্লাহ এটা নিয়ে যখন একটা কিতাব তৈরি হবে, এই বিষয়গুলো আমি ওখানে যুক্ত করে দেব। যে সঠিক ঘুম পড়লে মানুষের কেমন ফায়দা হয়, শরীরে কি কি উপকার ঘটে। আর মানুষের যদি ঘুম ঠিক মতো না হয়, তাহলে তার শরীরে মানে আমি তো বললাম অনেক অনেক তার ক্ষতি হয়। তো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি ওখানে উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের এখানে শীটের মধ্যে ফাঁকা রাখা হয়েছে, আপনারা জরুরি কিছু কথা এই শীটের মধ্যেও যুক্ত করতে পারেন। আবার যদি কোনো জায়গায় বেশি আলোচনা হয়, সেটা আপনারা খাতায় নোট করতে পারেন, এই জন্য কিছু ফাঁকা ফাঁকাও রাখা হয়েছে। ঠিক আছে। তো যাই হোক, ঘুম এটা আমাদের মানে জীবনের অপরিহার্য একটা একটা পার্ট। এবং আমি তো আপনাদের কয়েকবার বলেছি যে আমাদের জীবন যদি হিসাব করেন, আমাদের জীবন থেকে ঘুম যদি বাদ দেন, আমাদের হায়াত কিন্তু অনেক ছোট। আমাদের হায়াত কি অনেক ছোট। এবং ঘুমকেও কিন্তু আমরা ইবাদত বানাতে পারি। আমরা যে কোনো ভালো কাজকে আমরা কিন্তু ইবাদত বানাতে পারি। আপনারা কি করবেন, ঘুমানোর সময় একটু নিয়ত করবেন যে আমি ঘুমাচ্ছি, ঘুমের দ্বারা আমার মস্তিষ্ক ফ্রি হবে, আমার শরীরে শক্তি যোগাবে, এবং এই শক্তি পড়াশোনা এবং ইবাদত বন্দিগির মধ্যে আমি কাটাবো। এই ভালো নিয়তটুকু করে যদি আপনি ঘুমান, এই ঘুম আপনার ইবাদত হবে। এই ঘুম, আমার কাছে ঘুম নিয়ে একটা রেসালা আছে, ঘুমের ফজিলত ইত্যাদি সম্পর্কে। ঘুম এটা বাংলাদেশেই হয়তো কোনো একজন বড় আলেম লিখেছেন, যতটুকু মনে পড়তেছে সম্ভবত আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুর লিখেছেন, আমার ভুল হতে পারে, যতটুকু আমার মনে পড়তেছে। ঘুম নিয়ে ওনার কি আছে, একটা রেসালা আছে, বা অন্য কেউ হতে পারে, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, তো আমাদের আজকের এই প্রবন্ধের মূল বিষয় হলো, প্রবন্ধ তো না, কিছু শিরোনাম।
এটার মূল প্রতিপাদ্য বিষয় হলো পড়তে বসলেই ঘুম আসে, করণীয় কি, এটার উপরেই লেখা। অর্থাৎ ঘুম নামক এই অলসতা, ঘুম নামক এই বিষয়টা আমরা কিভাবে দূর করতে পারি, এটা নিয়ে আমাদের কি আজকের আলোচনা। ঘুমের গুরুত্ব, ঘুম ইত্যাদি এ করলে কি হবে, ওটা আমরা হয়তো কোনো ভিন্ন প্রসঙ্গে অথবা তালিবান এলিমদের স্বাস্থ্য সচেতনতা ওই বইয়ের মধ্যে হয়তো আমরা এটা যুক্ত করতে পারি। তো আজকের মূল প্রতিপাদ্য বিষয় হলো পড়তে বসলেই যে ঘুম আসে এইটা আমরা কিভাবে তাড়াবো। তো এখানে দেখেন প্রথমেই মনে রাখতে হবে, প্রথম পয়েন্টে আছে সময় মতো ঘুমাতে হবে। কারণ আমি তো প্রথমেই বলেছি ঘুম এটা অপরিহার্য, ঘুম ছাড়া আপনার কোনো কিছু টিকবে না। আপনার দিয়ানাতদারি, আপনার সংসার, আপনার পড়াশোনা, আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে যদি ঘুম ঠিক মতো না হয়। ঘুম ঠিক মতো না হলে আপনার মাথা ঠিক মতো কাজ করবে না, মেজাজ খিটখিটি হয়ে যাবে, আপনার পড়া মনে থাকবে না, আপনার হলো খাবারে অরুচি হবে, আপনার শরীর ভেঙে পড়বে, আপনি খুব দ্রুত আপনি শক্তি সামর্থ্য সব আপনি হারিয়ে একেবারে নিজে কেমন যেন, সব অঙ্গ আছে কিন্তু আপনি পঙ্গু, সব অঙ্গ আপনার আছে কিন্তু এটার কার্যকারিতা নাই। অনেক সময় এটা আমাদের হয়তো প্রত্যেকের জীবনের এই অভিজ্ঞতা আমাদের আছে। জীবনের কোনো প্রেক্ষাপটে আমাদের হয়তো ঘুম কম হয়েছে, তখন আমরা তো বুঝেছি যে কতটা কষ্ট হয়, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে। কিন্তু একটা ভালো ঘুম যদি রাতে হয় তাহলে কিন্তু পড়ার মধ্যে অত্যন্ত মন বসে। দেখেন বর্তমান যারা ডাক্তাররা তারা অ্যানালাইসিস করে দেখেছে রাতের শুরুর অংশে যদি কেউ ঘুমায় তাহলে এটার উপকার সব থেকে বেশি। যদি 9:30-10টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়তে পারি আর যদি রাত্রে 2টা-3টায় আমরা উঠে যেতে পারি, এইটা যে উপকারিতা, এটা এটা পৃথিবীতে এর থেকে ইয়ে নাই, কোনো অন্য কোনো সময় নাই যে এর থেকে বেশি উপকারিতা আছে। কয়টা থেকে রাতে দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং কি ওই রাত্রে দ্রুত ওঠা। রমজানের পরে কয়েকদিন, এক সপ্তাহ 10 দিনের মতো আমি নিজেও প্র্যাকটিস করেছি আমার মুরব্বীর পরামর্শে। তো আমি অনেক পেয়েছি আসলেই, মানে শরীরটা যে এত মানে এনার্জিফুল হয় সেটা বলাই বাহুল্য। আমরাও যদি এরকম করতে পারি কিনা এটা আপনাদের কাছে বলা থাকলো, কিন্তু এই 2টা-3টায় উঠে যেতে হবে এরকম আপনারা। এবং দেখেন আপনারা যদি 10টার ভিতরে যদি একেবারে ঘুমিয়ে পড়তে পারেন, 10টার মধ্যে, এমনি এটা এটা কোনো নিয়ম না, এমনি একটা পরামর্শমূলক বলতেছি, যদি ঘুমিয়ে পড়তে পারেন এদিকে 2:30-3টার দিকে উঠে গেলেন তো ঘুম আসবে না। কিন্তু 10টায় যদি ঘুমান, 11, 12, 1, 2, 3, 5 ঘন্টা আর দিন 1 ঘন্টা, আপনার পুরা শরীর কিন্তু ফ্রিই হবে, আপনার খুব কষ্ট মনে হবে না। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন। তো মাদ্রাসা খোলার পর বিভিন্ন কারণে ঘুমের রুটিন আমার আবার পাল্টে গেছে। তো যাই হোক, যদি এইভাবে প্র্যাকটিস করেন তো কোনো সমস্যা হবে না, এবং এটাতে শরীরের জন্য অনেক ধরনের উপকারিতা আছে। নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদ, ওটাও অত্যন্ত সহজ হয়ে যাবে, এবং ওই সময় যে কাজগুলো করবেন ওই কাজগুলো আপনার আরো সুন্দর হবে, আরো খুব গভীর মনোযোগ সহকারে হবে। প্র্যাকটিস করে দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু এই রাতে দ্রুত ঘুমিয়ে ওই রাতে উঠে আবার ঘুমাবেন, ওইটা কিন্তু চলবে না। আচ্ছা যাই হোক, এখনো কোনো নিয়ম না, এটা বললাম। সময় মতো ঘুমাতে হবে। দেখা যাচ্ছে আপনার ঘুমের সময় একটা, আপনি পড়াশোনা না অন্য যে কোনো কাজে আপনি অমনোযোগী হয়ে বসে আছেন, পড়াশোনার কাজে ব্যয় করলে সেটা একটা ভিন্ন কথা, ওরা তো কাজ এগিয়েই থাকলো, কিন্তু দেখা যাচ্ছে সময় নষ্ট হলো, দেখা যাচ্ছে গল্প গুজব করা হলো, অথবা ঘুরে ফিরে বেড়ানো হলো, চুপচাপ বসে থাকা হলো, বা যে কোনো ভাবে আমরা সময় নষ্ট করলাম, আমরা ঠিক মতো ঘুমালাম না, তাহলে আপনার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে। রাতে আমি ঠিক মতো ঘুমালাম না, তো সকালে আমি যখন উঠবো তখন কিন্তু দুই দিক থেকে সমস্যা, ঘুম কবে সমস্যা, আবার পড়ার চাপ যখন তৈরি হবে ওইটা আরেকটা সমস্যা। কারণ প্রতিদিনের নির্ধারিত পড়া তো থাকে, আপনি রাতেও সময় নষ্ট করেছেন, আবার ঘুমও হয়নি, তো লস কি এক দিক থেকে না দুই দিক থেকে, পড়াও হয়নি আবার ঘুমও হয়নি।
তো আপনি সকালে ঘুম পড়বেন না আপনি আপনি পড়া করবেন বলেন? তো চাপ দুই দিক থেকে তৈরি হয়। এই জন্য এই সময় মতো না ঘুমালে আসলে কোনো নিজাম ঠিক রাখা সম্ভব না। আমরা যে যাই বলি, যত বয়ান হোক, যত কিছু বোঝাই, আপনাদের যত বেশি আমরা মনোযোগে রাখার চেষ্টা করি না কেন, সময় মতো যদি না ঘুমান, দুনিয়ার কোনো নিজাম কাজ করবে না। তাহলে আজকে আমাদের মূল বার্তা হলো সময় মতো যখন রুটিন তখনই ঘুমিয়ে যেতে হবে, তখন আর আর কাজ নেই। হ্যাঁ, এরপরেও যেহেতু আপনারা তাহাজ্জুদ পড়তে এসেছেন, ইফতার পড়তে এসেছেন, আপনারা নির্ধারিত সময়ের বাইরেও যদি নিজের ক্যাপাসিটি অনুযায়ী নিজে যতটুকু ধারণ করতে পারবেন, বহন করতে পারবেন, অতটুকু কিছু সময় যদি আপনি পড়ার কাজে ব্যয় করেন, যে অতটুকু সময় অতিরিক্ত ব্যয় করলেও অন্য কাজে আপনার তেমন বড় সমস্যা হবে না। এই ব্যাপারে যদি আপনি নিশ্চিত হন, তাহলে আপনি আরো কিছু পড়াশোনার মধ্যে সময় ব্যয় করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ওই সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ নষ্ট করলে তো দুই মানে দ্বিপাক্ষিক চাপ তৈরি হবে। ঘুমের চাপ তৈরি হবে, এদিকে পড়ার চাপ তৈরি হবে। দুইটা যখন বেশি চাপ তৈরি হবে, আপনার মধ্যে হতাশা চলে আসবে, আর হতাশা আবার ঘুম পয়দা করে, সামনে আসবে। যে অনেক সময় ছাত্ররা হতাশ হয়ে পড়ে যে না আসলে আমার দিয়ে তো হচ্ছে না, তাহলে আর কি করবো, ঘুমিয়ে বসে বসে। কিন্তু ছাত্র যখন দেখবে না হচ্ছে তো আমার দিয়ে তো হবে, তখন কিন্তু তার পড়ার একটা এনার্জি চলে আসবে, তাই না? তাহলে আমরা আমাদের এখানে দ্বিপাক্ষিক চাপ না, ত্রিপাক্ষিক চাপ। রুটিন অনুযায়ী সময় হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তে হবে, দেরি করা যাবে না। এটা কিন্তু খুব জরুরি বিষয়। এটা আমরা সকলেই শতভাগ মানার চেষ্টা করব। রুটিন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওই ইস্তেসনাটুকু তো বলেছে। ধরেন মাদ্রাসার নির্ধারিত সময় আছে, আপনি চিন্তা করলেন আমি যদি আর 15টা মিনিট পড়ি তো আমার শরীরে সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটাও সারা জীবনের জন্য না, কিন্তু পরে সামনে আসবে, এটাও কিন্তু সারা জীবনের জন্য না। আমি বলেছি যে মানে 6 ঘন্টা এটা তো আদর্শ ঘুমের একটা সময়, কিন্তু অল্প স্বল্প কম করা যায় সেটা সাময়িক সময়ের জন্য, জীবনের একটা অংশের জন্য। কিন্তু এটা সারা জীবনের রুটিন বানানো যাবে না, তখন কিন্তু অনেক বড় অসুস্থ, অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারে। প্রতিদিন একই রকম ঘুমাতে হবে, কম বেশি করা যাবে না। প্রতিদিন একই রকম ঘুমাতে হবে, অর্থাৎ সময়টা একই রাখতে হবে। কোনোদিন আপনি 3 ঘন্টা ঘুমালেন, কোনোদিন আপনি 7 ঘন্টা ঘুমালেন, এরকম না। এবং এখানে একটা মূল বিষয় হলো দেখা যাচ্ছে আমরা শুক্রবারে হোক, আমরা ছুটিকালীন সময় হোক, অনেক বেশি ঘুমাই। এই জন্য দেখেন ছুটি থেকে এসে শনিবার কিন্তু অনেক বেশি ঘুম আসে। কারণ এর একটা মূল কারণ কি, কারণ এর আগে 2-3 দিন আপনি প্রচুর ঘুমিয়েছেন। অনেকে মনে করে যে ছুটি হয়েছে বেশ অনেক ঘুমিয়ে নি, না, এটা একটা ভুল ধারণা। এই ঘুমালে এতে আরো অভ্যাস নষ্ট হয়। আপনার স্বাভাবিক যে অভ্যাস, মানে এটাও একটা, আমি তো মনে করি এটা একটা বোকামি। ছুটির সময় যদি আমি ঘুমিয়ে পার করে দিই, তাহলে ছুটি আমি কাটালাম কোথায়? ছুটির মধ্যে মা বাবার কাছে সাথে কথা বলা, তাদের একটু খেদমত করা, বা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, যে কাজগুলো অন্য সময় করা যায় না, ওই সময়গুলো ওই কাজগুলো ওই সময় করা। কিন্তু আমি যদি ঘুমিয়েই কাটিয়ে দিই, তাহলে আমি তো ছুটিটা তো আমি তো ব্যবহার করতে পারলাম না। ছুটির যে সুযোগ সুবিধাগুলো ছুটির কাছ থেকে তো আমি আদায় করতে পারলাম না, এটা একটা বোকামি। এই জন্য ছুটিকালীন সময়ও বা অন্য যে কোনো সময়ে কি ঘুম কম বেশি না করা, প্রতিদিন একই রকম ঘুমানো। বাকি যদি কেউ অসুস্থ হয়, তার শরীরে অনেক বেশি বিশ্রাম প্রয়োজন, সেটা ভিন্ন কথা। ঠিক আছে? আচ্ছা, ঘুমের পরিমাণ অনেক বেশি থাকলে তা কমানো অভ্যাসের বিষয়। যে কেউ অনেক বেশি ঘুমাতে অভ্যস্ত, কিন্তু সেটাও কিন্তু কমানো যায়। কেউ ধরেন 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমায়, এটা কিন্তু অভ্যাস করে এটা কমানো সম্ভব। অভ্যাস করে কি করা সম্ভব? কমানো সম্ভব। আমি তো বলি ছাত্র জামানায় 5 থেকে 6 ঘন্টা বেশ, এটা খুব আদর্শ একটা সময়। 5 ঘন্টা ঘুম হলে এটা আবার এটা মনে করার সুযোগ নাই, ইস আজকে 5 ঘন্টা হয়ে গেল, না জানি কি হয়ে গেল। এটা সাময়িক জীবনে একটা ছোট অংশের জন্য, এটা অনেক অনেক বড় সমস্যার বিষয় না। 6 ঘন্টা হলে আলহামদুলিল্লাহ খুব একটা মাত্রায় চলে আসছে। কোনোদিন যদি 5.5 ঘন্টা হয়, তো এটাতে অনেক বেশি হতাশা হওয়ার কিছু নেই। বাকি সারা জীবনের জন্য একটু চিন্তা করবেন যে
অন্তত 6 ঘন্টা ঘুম যেন আমার নিশ্চিত হয় দিনে। এই জন্য আমি বলেছি সময় মতো আমাদের ঘুমাতে হবে। তো সময় মতো আপনারা বলবেন হুজুর সময় মতো তো শুয়ে পড়লেই ঘুম আসে না, তো সেটার জন্য শেষ পৃষ্ঠায় এটা সলিউশন আছে। ঠিক আছে, যদি পরিমিত ঘুমানোর অভ্যাস করা যায় তাহলে কোনো সমস্যা থাকবে না। এটা অভ্যাস করে ফেললে আপনি প্রতিদিন একটা পরিমিত আপনি ঘুমাতে পারবেন, এর বেশিও আসবে না, আবার কম মানে কম ঘুম হবে অর্থাৎ ঘুম আসছে না এরকম হবে না। বুঝতে পেরেছেন? এই জন্য পরে লেখা আছে ছুটিকালীন সময়ও এটার ব্যত্যয় না ঘটানো, ছুটির সময়ও কি করা, আপনার মাদ্রাসা চলাকালীন যে ঘুম 6 ঘন্টা, ওই 6 ঘন্টা ঘুম পড়া, এর বেশি ঘুম না করা। এবং এ দেখেন মানুষের যে অভ্যাসটা আছে যে যেই দিন আপনি ঘুমিয়েছেন পরের দিন দেখবেন ঠিক ওই সময় কিন্তু আপনার ঘুম চলে আসবে। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি আজকে রাত 10টায় ঘুমান এবং যে সময় ওঠার দরকার ওই সময় উঠেছেন, দিনের বেলা আবার অতিরিক্ত আপনি ঘুমাননি, স্বাভাবিক অনুযায়ী ঘুমিয়েছেন, তো পরের দিন দেখবেন হুবহু ওই সময় আপনার একটা ঘুম ঘুম ভাব চলে আসছে। এই ঘুম আসে কিন্তু মস্তিষ্কের ভিতরে একটা হরমোন নিঃসরণের কারণে। কিসের কারণে? একটা ঘুমের যে হরমোন আছে হরমোন নিঃসরণের কারণে আপনার ঘুম চলে আসে। তো ওটা ওই সময় কিন্তু আসে, কিন্তু ওই সময় থেকে যখন আপনি ঘুমালেন না, আপনি দেরি করলেন, আপনি অন্য কোনো কাজে আপনি ব্যয় করলেন, গল্প গুজব করলেন, তখন কিন্তু হরমোন চলে গেলে আবার ঘুম আনতে কিন্তু কঠিন হয়। ঘুম আনাটা তখন কি হয়? কঠিন হয়। আচ্ছা, প্রশ্ন হলো কতক্ষণ ঘুমাবো? সব মিলিয়ে 6 ঘন্টা ঘুম এটা কি যথেষ্ট? তবে এখানে বারবারই বলেছি শিক্ষা জীবনে মাঝে মাঝে কিছুটা কম হলেও তেমন সমস্যা হয় না, কিন্তু এটা সারা জীবনের রুটিন এবং সারা বছরের রুটিন বানানো যাবে না, তাহলে শরীরের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। এইটা ধরেন আপনারা তাখাসুস ফিল ফিকহি ওয়াল ইফতা পড়তে এসেছেন, এটা আপনাদের একটা বছর যদি একটু কম ঘুমান, যদি ধরেন আপনারা 5 থেকে 5.5 ঘন্টা ঘুমান উদাহরণস্বরূপ, যারা একটু বেশি মেহনত করেন, তো এতে অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন, একেবারে পঙ্গু হয়ে যাবেন, মাথায় মোটেও কাজ করবে না, বিষয়টা এরকম না। কিন্তু এটা একেবারে সারা জীবনের আদর্শ হিসাবে কি করবেন না, গ্রহণ করবেন না। অন্তত 6 ঘন্টা ঘুম আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরের পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি সাজানো না, এগুলা আহ, সাজানো ছাড়াই কিছু জরুরি ফাওয়ায়েদ আর কি। অলসতা বা অযথা ঘুমের ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা এবং অলসতা করা যাবে না মর্মে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। দেখেন, এটা যদি কেউ মানে সকালে ঘুম থেকে উঠে সে দৃঢ় প্রতিজ্ঞা করে আজকে আমি আর যাই করি আমি আজকে অতিরিক্ত পড়ার সময় ঘুমাবো না, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কেউ পড়তে বসছে, বলেন তো তার কি ঘুম আসবে? আপনারা একটু ট্রাই করে দেখেন, আমার এটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো লিখেছি। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমি ঘুমাবোই না, তো আপনার ঘুম আসবে না। ঘুম নিয়ন্ত্রণ করা, তো আপনি তখন কি করবেন? মানবিক দুর্বলতা হিসাবে ঝিমলে চলে আসবে, আপনি নিজের ইচ্ছা আপনি দাঁড়িয়ে যাবেন, নিজের ইচ্ছা আপনি হাঁটাহাঁটি করবেন, নিজের ইচ্ছা আপনি স্থান পরিবর্তন করবেন, সামনে এগুলো আসবে। এগুলো বড় বড় পয়েন্ট যে আপনি ঘুম তাড়াবেন কিভাবে। আপনি আমাদের এই সবগুলাই তো ঘুম তাড়ানো, এটাও তো একটা আমাদের পয়েন্ট, যে যদি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে না আমি ঘুমাবো না, তাহলে ঘুম চলে যাবে। আর যদি আমাদের হিম্মত, আপনি বিশ্বাস করে দেখেন, আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আমাদের ঘুম আসেই তখন যখন আমাদের হিম্মত দুর্বল হয়। হ্যাঁ, আমি নিজের কাছেই নিজে দুর্বল হয়ে পড়লাম, তখনই কিন্তু আসলে পড়ার সময় ঘুম আসে। কেউ যদি প্রতিজ্ঞা নিয়ে ওঠে আজকে প্রতিটা মিনিট আমি খুব হেফাজত করব, প্রতিটা মিনিট আমি গুরুত্ব দিব, বিশ্বাস করেন ঘুম আসা সম্ভব না। কেউ যদি দর্শে বসার আগে প্রতিজ্ঞা করে আজকে কোনো উস্তাদের দর্শে আমি ঘুমাবো না, ঘুম আসবে না। চ্যালেঞ্জ দিন আমার সাথে। আপনার যদি এই প্রতিজ্ঞা থাকে, দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে, ঘুম আসবে না, কিন্তু এই দৃঢ় প্রতিজ্ঞাটুকু আপনাকে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো এইটা এই পয়েন্টের মূল পয়েন্ট আলোচনা হলো যে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, অলসতা করব না, আমি অসময়ে আমি ঘুমাবো না। ঠিক আছে? এই প্রতিজ্ঞা যা বলা হচ্ছে সাথে সাথে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেন। আপনারা দেখেন জীবনে সফল হতে গেলে এগুলো লাগবেই, এগুলো ছাড়া চলবে না।
এগুলো ছাড়া আপনারা জীবনে সফল হতে পারবেন না। এগুলো ছাড়া কি জীবনে সফলতা কি আপনাদের কাছে ধরা দিবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন, প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করেন। দেখেন, মানুষের যদি একটা টার্গেট থাকে, ধরেন ফজরের পরে উঠেছে, উঠার পর তার যদি একটা টার্গেট থাকে, ধরেন কোনো একদিন বললাম ফজরের পর আপনাদের একটা লেখনী বা একটা ফটো আপনাদের কাজ শেষ করে 7:30টার মধ্যে জমা দিতে হবে, ফজরের পরে বলে দিলাম। অথবা যেদিন ফজরের পরে প্রশ্ন দিয়েছে, আপনারা পরীক্ষা দিয়েছেন, বলেন তো পরীক্ষার মধ্যে কি ঘুম এসেছে? আসেনি। কেন আসেনি? আপনাদের সামনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে আমার এই উত্তরগুলো লিখে আমাকে জমা দিতে হবে, এছাড়া উপায় নাই। যদি আমি না দিই আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, এটা অনলাইনে যাবে, মানুষের সামনে আমি লজ্জিত হব। দেখেন, আপনারা কিন্তু ওই সময় ঘুমাননি, এমনি অন্য সময় ঘুমান না, আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মানুষ। বাকি ওই দিন বিশেষভাবে ঘুমাননি, কেউ কারোর মধ্যে কোনো জীবনে আসেনি। কেন আসে না? কারণ সুনির্দিষ্ট একটা লক্ষ্য আছে। আপনার যদি নিজামুল আওকাত ঠিক থাকে, আপনার যদি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকে যে এই সময়ের মধ্যে এই সময় পর্যন্ত আমার এই কাজগুলো আছে, এটা করতেই হবে, এটা করাই লাগবে, তাহলে কিন্তু ঘুম আসবে না। কিন্তু আপনার যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, অথবা অনেক বড় কোনো লক্ষ্য থাকে যেটা আপনি চাইলেও পারবেন না ওই সময়ের মধ্যে, তখন কিন্তু আপনার ঘুম চলে আসবে। তখন কি চলে আসবে? চিন্তা করছেন যে আপাত দৃষ্টিতে তো আমি কোনো কাজ পাচ্ছি না, কি করে একটু ঘুমাই। কি আমার কথা বুঝতেছেন না? বাস্তব কিনা কথাগুলো, বাস্তব কিনা? এই জন্য এই নিজামুল আওকাত গুলো ঠিক করে নেবেন। কারো কোনো নিজামুল আওকাতের মধ্যে অপূর্ণতা থাকলে দেখি আজকে ঈশার পরে এটা নিয়ে বসে যায় কিনা। তো নিজামুল আওকাত গুলো একেবারে সুনির্দিষ্ট করে ফেলবেন। ঠিক আছে? দেখেন, এখানে একটা কথা আছে, সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে তা পূরণের জন্য ব্রেইন ডোপামিন হরমোন রিলিজ করে, যা ঘুম তাড়াতে দারুণ কার্যকর। ডোপামিন হরমোন যেটা মানুষের স্মৃতিশক্তি বাড়ায়, এবং ওই হরমোন যখন রিলিজ হয় তখন সব ধরনের ঘুম, অলসতা ইত্যাদি, জড়তা, এগুলো সব দূর হয়ে যায়। তখন ব্রেনের মধ্যে আলাদা একরকম কি এনার্জি চলে আসে। আর এটা আসে কখন? দেখেন, যেদিন পরীক্ষা থাকে, ধরেন ফজরের পর থেকে আপনাদের প্রথম সময়, দ্বিতীয় সময় অথবা বার্ষিক পরীক্ষা, বলেন তো ওই দিন কি আপনার ঘুম আসে? কেন ঘুম আসে না? কেন ঘুম আসে না? কারণ আপনার আপনার এটা ব্রেনে সেট হয়ে আছে, ওই হরমোন রিলিজ হচ্ছে যে আজকে তো ঘুমের সময় না, আজকে তো বিশেষ সময়, এখন তো এটা আমাকে এটা আদায় করতেই হবে। এই সময় যদি আমি ঘুমাই তাহলে তো আমি পরীক্ষায় একেবারে ফেল করব, বা পরীক্ষায় অনেক খারাপ হবে, তখন আমি লজ্জিত হব। ঠিক আছে? এরপরে আরেকটা পয়েন্ট হলো ব্যায়াম করা। কি করা? ব্যায়াম করা। পড়ার মাঝখানে 5 মিনিট বিরতিতে উঠে আড়মোড় ভাঙ্গা বা হালকা স্ট্রেচিং করা পেশির জড়তা দ্রুত কাটিয়ে দেয়। পেশির জড়তা কি? ধরেন প্রতি আধা ঘন্টা 30 মিনিট আপনি পড়েন। কত কত মিনিট? 30 মিনিট পড়েন। 30 মিনিট পর একটু আপনি হাঁটাচলা করেন, একটু ওঠেন, বাইরে যান, বাইরে গিয়ে একটু আপনি একটু দাঁড়িয়ে থাকেন, একটু নিঃশ্বাসের ব্যায়াম করেন। এখানে প্রথম দেখেন আছে নিঃশ্বাসের ব্যায়াম করা। কিসের ব্যায়াম করা? এটা আমি শিখিয়ে দিই, আপনারা মনে রাখবেন। আপনারা একেবারে সোজা হয়ে বুক ফুলিয়ে এভাবে কি দাঁড়াবেন বারান্দায়, ওইদিকে ফিরে। ওইদিকে কোন দিকে? ওটা দক্ষিণ দিকে ফিরে আপনি, দক্ষিণ দিকে তখন দক্ষিণা বাতাস বচ্ছে, তো ওইদিকে ফিরে দাঁড়াবেন সোজা হয়ে। এরপর নিঃশ্বাস এইভাবে ছাড়বেন, অর্থাৎ একেবারে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে 2-3 সেকেন্ড ধরে রাখবেন। এই দেখেন, এই যে স্মার্ট ওয়াচ গুলো আছে না, এখানেও কিন্তু আপনার নিঃশ্বাসের ব্যায়াম করার একটা অপশন তারা নিজেরা এখানে দিয়ে দিয়েছে। দেখেন, দেখেন এখানে কিন্তু আছে। দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, এটা ফুলতেছে, তার মানে আপনি নিঃশ্বাস নেবেন, আর এটা জিরো হচ্ছে মানে কি
আপনি নিঃশ্বাসটা ছাড়বেন। মানে এইগুলা কিন্তু ডাক্তারি ভাবে অনেক কার্যকর। এই যে নিঃশ্বাসের যে ব্যায়ামটা দেখালাম, আমি আবার দেখাই। মানে সম্পূর্ণ নিঃশ্বাস ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে অর্থাৎ নাক দিয়ে নিতে হবে, বুক ফুলিয়ে 1-2 সেকেন্ড একেবারে বুক ফুলিয়ে রাখতে হবে, এরপরে গাল দিয়ে আস্তে আস্তে ওটা ছেড়ে দিতে হবে। এইভাবে আপনি প্রতি আধা ঘন্টা পর পর আপনি 5 বার 10 বার করেন। কয়বার? এইভাবে করলে আপনার আপনি অনেক দেরিতে বুড়ো হবেন। বুড়ো হবেন মানে কি, শরীর পেশি শক্তি ইত্যাদি এগুলোর বল অনেক দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, এবং শুধু এটা ফুসফুস না, এটা রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ে। আর অক্সিজেনের মাত্রা বাড়লে আপনার সমস্ত শক্তি তো ওখান থেকে আসবে। আপনি শরীরের ভিতরে এত বেশি এনার্জি অনুভব করবেন, আপনার ঘুম কই চলে যাবে আপনি টেরই পাবেন না। বুঝতে পেরেছেন? আপনার এগুলো করলে আপনার একটু মাথা ঘুরে আসতে পারে। প্রথম প্রথম যখন অভ্যাস করবেন, প্রয়োজনে রশি ধরে দাঁড়াবেন যাতে পড়ে না যান। এবং এখানে এগুলা আসলে বলার সময় না, এগুলা অনেক উপকারিতা আছে এখানে। আমি যদি এই নিঃশ্বাসের ব্যায়াম সম্পর্কে, এটার উপকারিতা সম্পর্কে লিখি, এরকম হয়তো 2-3 পৃষ্ঠা হতে পারে। বুঝতে পেরেছেন? আপনার যখনই আপনার ধরেন এখন একটু ঘুম ঘুম ভাব আসতেছে, আপনি বাইরে গিয়ে এই নিঃশ্বাসের ব্যায়াম আপনি 10 বার করে আসেন, দেখেন কি অবস্থা হয়। আপনারা এর আগে এই ব্যায়াম সম্পর্কে কোনোদিন কেউ জেনেছেন? আমার কাছ থেকে? কার কাছ থেকে? আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা আমল নাই, আমি যতটুকু আপনাদের অনুভব করেছি সবার ওইভাবে আমল নাই। আমলটা করবেন কি, এরপরে হাঁটা চলা করা। দেখেন, আমাদের যে পড়া মনে থাকবে, ঘুম দূর হবে, জড়তা দূর হবে, এর জন্য কিন্তু আমাদের রক্ত চলাচল বাড়াতে হবে। বসে থাকতে থাকতে একটা একঘেয়েমি ভাব চলে আসে। এই জন্য মাঝে মাঝে ওই যে উঠে 5 মিনিট ব্রেক দিবেন, ওই ব্রেকের সময়গুলো আপনি নিঃশ্বাসের ব্যায়াম করবেন, আপনি হাঁটা চলা করবেন, আপনি প্রয়োজনে একটু উজু করে আসবেন, আপনি একটু উঠা বসা করবেন, কান ধরার দরকার নেই, এমনিতে একটু উঠা বসা করেন। কি, উঠা বসা করা এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। এইটা কেউ করলে অন্যরা হাসাহাসি করবেন না। বুক ডাউন দেওয়া, কারো যদি বুক ডাউন দেওয়ার থাকে, অভ্যাস থাকে, তো সেটাও করতে পারেন, এটা কোনো অসুবিধা না। এখানে প্রয়োজন আপনি কম্পিউটার রুমে গিয়ে আপনি একটু বুক ডাউন দিয়ে আসেন প্রতি 30 মিনিট পর পর। ঠিক আছে? না, ওখানে ওই রুমে করেন, অসুবিধা নেই। আচ্ছা, 5 নম্বর, স্থান পরিবর্তন করা। আপনার ধরেন এক জায়গায় বসে আপনার একটু ঘুম ভাব আসতেছে, তো এখানে তো কতগুলো পড়ার জায়গা। এখানে আপনার নিজের পড়ার জায়গা আছে, এখানে দর্শের বসার জায়গা আছে, কম্পিউটার রুম আছে, বারান্দা আছে, কতগুলো জায়গা আপনাদের পড়ার। তো আপনারা স্থান পরিবর্তন করেন। তো স্থান পরিবর্তন করলে দেখবেন আপনার এক জায়গায় বসে ঘুম আসতেছে, তো অন্য জায়গায় গেলে ওই ঘুমটা চলে যাবে। আচ্ছা, এরপর আরেকটা মৌলিক পয়েন্ট হলো যে নামাজ পড়া। আপনার দেখা যাচ্ছে আপনার মধ্যে একটু অলসতা চলে আসতেছে, আপনার একটু ঘুম ঘুম ভাব হচ্ছে, বা অন্য যে কোনো পড়ার প্রতি আগ্রহ তেমন পাচ্ছেন না, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। কয় মিনিট লাগবে? এখানে গিয়ে যদি উজু করে আসে, এখানে 2 রাকাত নামাজ, যদি নফল নামাজ পড়ার নিষিদ্ধ সময় না হয়, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। তার মধ্যে আপনি সালাতুল হাজতের নিয়ত করেন, আপনি সালাতুল তাওবার নিয়ত করেন, সালাতুল শুকরের নিয়ত করেন, বিভিন্ন নিয়তে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। দেখেন আপনার মধ্যে এনার্জি আসে কিনা, না আসলে আমার একটু বলবেন, আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম। নামাজ পড়ার পরেও যদি আপনাদের এনার্জি না আসে, তা আমার আমার কাছ থেকে বুঝে নেবেন। ঠিক আছে? এরপর কোরআন তেলাওয়াত করা। বুঝতে পেরেছেন? কোরআন তেলাওয়াত করলেও এটা মানুষের ব্রেনের মধ্যে যেই বিভিন্ন যে উপকারী যে হরমোনগুলো আছে, ওগুলা রিলিজ হয়। এটা মানুষের মনোযোগ ধরে রাখতে, মস্তিষ্ক আপনার মনোযোগ এক জায়গায় করতে, ব্রেন ভালো করার জন্য অনেক অনেক উপকারিতা। এমনিতেও সব তো আছে, ওটা তো বলাই বাহুল্য। বাকি আপনাদের পড়াশোনার ইত্যাদি, ঘুম তাড়ানো ইত্যাদির ক্ষেত্রেও কি কোরআন তেলাওয়াত এটা অনেক বেশি উপকারী। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে, আপনারা তাখাসুস পড়তে এসেছেন, আবার কোরআন তেলাওয়াত করে আপনার দেখা যাচ্ছে অন্য একটা পড়ার সময় আপনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আধা ঘন্টা হয়ে গেছে, এটা আবার ঠিক না। ওই যে আপনি 5 মিনিট ব্রেক নেবেন, ওই 5 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন।
ওই 5 মিনিট আপনি কি করেন? কোরআন তিলাওয়াত করেন। আপনি এখানে বসে বসে দরকার নেই, আপনি ওখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি 5 মিনিট কোরআন তিলাওয়াত করে আসেন। আমরা যদি আসলে নিজেদেরকে পরিবর্তন করতে চাই, নিজেদেরকে যদি আমরা অনেক উচ্চতায় দেখতে চাই, এগুলো আপনাদের মানা ছাড়া উপায় নাই। আর যদি মনে করেন যে না, আমাদের আসলে এত কোনো স্বপ্ন নাই, কোনো রকম হলেই চলে, তো তখন আর দরকার নেই। ঠিক আছে? এরপরে দোয়া করা। কি করা? অলসতা আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে কোনো কিছু আমরা চাইবো কার কাছে? এলেম কার দান বলেন তো? এই যে ঘুম আসতেছে, তো আমরা কাকে বলবো? তো বিশেষভাবে এমনি দোয়া করা তো আছে, এখানে একটা দোয়া লিখেও রেখেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল আচ্ছা এখানে আচ্ছা ভুল হয়ে গেছে মনে হয়। তো এটা আপনারা ঠিক করে নেবেন প্রত্যেকে নিজ নিজ নুসখায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। আপনারা সকলেই অর্থ বুঝেন। তো প্রথম অংশটা এখানে ছুটে গিয়েছে, এখানে আপনারা লিখে নেবেন। এই দোয়াটা যদি কবুল হয়, বলেন তো আর ঘুম আসবে? ঘুম আসবে? এই কাসাল থেকে এখানে পানা চাওয়া হচ্ছে, বিরোধা থেকে মানে এই চাওয়া হচ্ছে, অক্ষমতা। এই যে ঘুমের সাথে পেরে না ওঠা, এটা একটা রিস্ক কিনা? এটা একটা অক্ষমতা কিনা? এটা একটা কাসাল কিনা? তো এইগুলো থেকে তো আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছে। এটা কিন্তু আমাদের এই এই আলোচনার সাথে এই দোয়াটা কিন্তু দারুণভাবে মুনাসাবাত রাখে। ঠিক আছে? এরপর আপনারা প্রত্যেকেই এখানে যেই বিষয়গুলো আছে, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা এগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পুষ্টিকর খাদ্য গ্রহণ, এটা কিন্তু শুধু দিনে একসময় খাবেন তা না, এটা নিজের পড়ার টুলের পাশে থাকবে। পড়ার ফাঁকে ফাঁকে যদি যখন একটু ক্ষুধা লাগবে, তখন এগুলো আপনারা খাবেন। একটু চা খাইতে পারেন মাঝে মাঝে। আপনারা তো বলেছি মাদ্রাসা থেকে চা খাওয়ার অনুমতি আছে, এই চার পানি গরম করার অনুমতিও আছে। এই জন্য তো আপনাদের জগও আমি দিয়ে রেখেছি। আর কি চান? কিন্তু চিনি ছাড়া খাইতে হবে। কি ছাড়া? চিনি ছাড়া। এরপর আপনারা একটু মধু রাখেন ছোট একটা বোতলে, মাঝে মাঝে ধরেন 10 মিনিট 20 মিনিটের পড়লেন, একটুখানি মুখে দিয়ে নিলেন, অনেক বেশি খাওয়ার দরকার নেই, একটুখানি খান মুখে দিয়ে। এগুলো আমরা ছাত্র জীবনে করে আসছি, এগুলো অনেক উপকারিতা, আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন। আমি নিয়মিত মধু খাই। কয়েকদিন আগে তো ওই যে সুলতান নিয়ে আসলেন না নিচ থেকে 2 কেজি মধু। জি, খাঁটি মধু পাওয়া যায়। তো এই আমার মাদ্রাসা কিনে এনে রেখেছি, যে কোনো দর্শে আসার আগে আমি একটু মুখে দিয়ে আসি। এটা শরীরের ভিতরে অনেক দারুণ এনার্জি কাজ করে। মধুর মধ্যে আল্লাহ তাআলা যে অনেক শেফা রেখেছেন, তো এইটাও একটা শেফা কিনা যে শরীরটা এনার্জি ফুল হবে। আসলে এনার্জি আসে মধু খাইলে। অনেক বেশি খাওয়া লাগে না, আপনি একটুখানি মুখে ঠাকেন, দেখবেন আপনার শরীরটা দারুণ। সাথে সাথে মধু খাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে কি চলে আসে? এনার্জি চলে আসে। এটা রুচির বিষয়। আমি তো বোতলেই খাই, কেউ হাতে নিয়ে খাইতে পারে, ইচ্ছা। ফায়দা হইতে পারে, আপনি হাতে নিলে খাইলেন, সমস্যা নেই। কিন্তু এটা আবার হাত ধুইতে হবে, এটার জন্য আলাদা 0.5 মিনিট সময় হলে তো ব্যয় হবে কিনা। এরপরে বাদাম কিছু রাখতে পারেন, ধরেন 20 মিনিট খাইলেন, 2টা বাদাম নিয়ে মুখে দিলেন। আবার বাদাম অনেক বেশি খাইলে কিন্তু গ্যাস্ট্রিক হবে। কিছুই না, ডাইরেক্ট শুধু চা, আখের গুড়, হ্যাঁ মধু দিলে ঠিক আছে। যদি মিষ্টি করতেই হয় মধু দিয়ে, অন্য কিছু দিয়ে না। আচ্ছা, এরপরে আপনারা দুধ খাইতে পারেন, কিশমিশ খাইতে পারেন, খেজুর খাইতে পারেন। এবং সর্বোপরি প্রত্যেকের টেবিলের কাছে আমি যেন ছোট ছোট বোতলে পানি দেখতে পাই আজকে থেকে। অন্তত 500 মানে 500 বোতল অথবা 1 লিটারের বোতল পানি, সবসময় ফ্রেশ পানি থাকবে। মাঝে মাঝে একটু পানি খাবেন, প্রতি 20 মিনিট পর, 25 মিনিট পর আপনি 1-2 ঢোক পানি আপনি খান। শরীরটা দেখেন আপনার এনার্জি তৈরি হয় কিনা। তো শরীরকে কার্বোহাইড্রেট রাখার জন্য পানি, এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি পান করলে কিন্তু ঘুম ভাব দূর হয় কিনা? এটা কিন্তু অবশ্যই দূর হয়। আপনি একটু পানি নিয়ে আপনি একটু মুখে দিয়ে দিলেন, এতেও কিন্তু আপনার ঘুম ভাব দূর হয়। আপনি একটা রুমাল ভিজিয়ে রাখলেন, সেই রুমাল দিয়ে আপনি মাঝে মাঝে মুখ মুছলেন, এতেও কিন্তু আপনার অলসতা দূর হয়। আপনার রুমাল না, আপনি মাঝে মাঝে গিয়ে আপনি একটা গামছা ভিজিয়ে রাখতে পারেন, কারণ বারবার আপনি ওখানে যাবেন, মুখ ভিজিয়ে আনবেন, এটাও তো সময় দরকার।
একটা গামছা ভিজিয়ে কাছে রাখলেন, এবং যেহেতু গরমে অনেক বেশি ক্লান্তি আসতেছে, আপনি হাত পা মুছে ফেলেন, আপনি মুখটা মুছে ফেলেন, দেখেন আপনার গরম কই থাকে। আপনি যে পাশে পানি রাখতে বলেছে, একটু পানি নিয়ে একটু মাথায় একটু করে দেন, গরম নাই। চেষ্টা করলে কি পারা যায় না বলেন? চেষ্টা করলে কি সম্ভব না? একটু বলেন তো আমাকে, সম্ভব? সম্ভব না। হুম। এরপর আরেকটা বিষয় হলো নিয়ম অনুবর্তিতা, নিজামুল আওকাতের পাবন্দি। ওই যে আমি বলেছি, টার্গেট যদি না থাকে, নিজামুল আওকাত মানে হলো এটাকে টার্গেট করে নেওয়া, যে এই সময় থেকে এই সময় আমার এটা করতে হবে, এছাড়া তো আর সময় নাই। তো নিজামুল আওকাত যদি না থাকে, আপনার টার্গেট যদি না থাকে, তখন কিন্তু আপনার ঘুম আসার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যখন আপনার টার্গেট থাকবে, নিজামুল আওকাত থাকা মানে কি? টার্গেট থাকা। আর টার্গেট থাকলে কি হবে না? ঘুম আসবে না। ঠিক আছে, দেখেন এই এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো বলেন তো এখন মনে হচ্ছে না যদি আমরা শিক্ষা জীবনের শুরুতে জানতাম, তাহলে আমাদের হয়তো প্রত্যেকে আমরা ইলমি যে যে অবস্থানে আছি, এর থেকে আমরা আমাদের কোয়ালিটি আরেকটু ভালো হতো, এটা মনে হচ্ছে সবার। এটা কিন্তু শুধু আপনাদের বলতেছে আপনাদের নিজেদের গড়ার জন্য না, এই বার্তাগুলো আপনারা আপনাদের ছাত্রদের কাছেও পৌঁছে দিবেন। একেবারে দেখা যাচ্ছে ছোট ছাত্র, তাদেরকে ওই যতটুকু বুঝে ততটুকু আপনি বুঝান, তাদের মতো করে বোঝান। আমি তো আপনাদের মতো করে বোঝাচ্ছি, আপনি তাদেরকে তাদের মতো করে বোঝাবেন এই কথাগুলো, বুঝাবেন না? হুম। তো নিজামুল আওকাত থাকলে, এবং নিজামুল আওকাতটা সামনে সবসময় রাখবেন, দৃশ্যমান রাখবেন। আচ্ছা, বসে পড়া, দাঁড়িয়ে পড়া, হাঁটাচলা করতে করতে পড়া ইত্যাদি বিভিন্নভাবে পড়ার অবস্থা পরিবর্তন করা। কারণ দেখা যাচ্ছে শুধুমাত্র এক জায়গায় বসে বসে পড়তেছেন, আর ছাত্ররা কি করে, এই যে একেবারে হাঁটু নিয়ে হাঁটুর নিচে মাথা ঢুকিয়ে দেয়, তো ঘুম তো আসবেই। অথবা এরকম ভাবে বসে, এগুলো সব কিন্তু অলসতার বসা। অর্থাৎ এমন ভাবে বসবে যাতে অলসতা না আসে। দেখেন একটা ছাত্র, সে খুব আগ্রহী, সে পড়তেছে, তার কিন্তু বসার কাইফিয়ত, তার পড়াশোনার কাইফিয়ত দেখলেই বোঝা যায় যে আসলে তার মধ্যে কতটুকু মনোযোগ, কতটুকু তার গুরুত্ব আছে। তো এখান থেকে এটাও বুঝেন যে পড়াশোনা যদি আমি গুরুত্ব দিই, আমি যদি ওখানে মনোযোগ ধরে রাখি, তাহলে কিন্তু আমার ঘুম এমনিতে আসবে না, ঘুম এমনিতেই কিন্তু আসবে না। পড়াশোনার প্রতি যদি আমার আগ্রহ থাকে, আমার যদি টান থাকে, তাহলে কিন্তু ঘুম আসবে না। দেখেন না, যদি কোন একবার, সে এখান থেকে হয়তো 8-10 বছর আগে কোন একবার ফুটবল খেলা হয়েছিল রমজান মাসে, রাত এরকম অনেক রাতে, বা ফুটবল খেলা ইত্যাদি এগুলো তো অনেক রাতে হয়, যারা এগুলো দেখে তারা কি রাতে ঘুমায় বলেন তো? অন্যান্য সময় দেখবেন যে রাতে ঘুমিয়ে একেবারে, কিন্তু শেষ রাত্রে খেলা হচ্ছে, ওই সময় দেখেন সব এলাকায় বিভিন্ন বড় বড় স্ক্রিনটা নিয়ে ওই সময় দেখতেছে, আজিব। তাহাজ্জুদ পড়ে না, কিন্তু ওইগুলোর জন্য জেগে থাকে, কারণ ওই ব্যাপারে তার আগ্রহ আছে। তো আমরা ইলমের পাগল, আমরা যদি ইলমের জন্য পাগল হই, এখানে যদি আমাদের আগ্রহ থাকে, আমাদেরও কিন্তু ঘুম আসবে না। কিন্তু আমাদের এই পাগল হওয়াটা, এটা প্রকৃত পাগল হতে হবে। এটা কি? প্রকৃত পাগল হতে হবে, শুধু মাঝাজি পাগল হলে হবে না, হাকিকি পাগল হতে হবে। ঠিক আছে, তো যাই হোক, অবস্থান পরিবর্তন এটাও ঘুম তাড়ানোর একটা কার্যকারী উপায়। ঠিক আছে, এই যে পড়ার মাঝে মাঝে ব্রেক নেওয়া, এই বিষয়টা তো আগে চলে গিয়েছে। দেখা যাচ্ছে একটানা পড়তে থাকলে, আমি তো বলেছি মানুষ একটানা 40 মিনিটের বেশি একটানা মনোযোগ ধরে রাখা কঠিন। তো যদি একটু সে ব্রেক নেয়, যদি একটু সে অন্য কিছু করার সুযোগ পায়, এরপর আবার যদি এসে পড়াশোনায় বসে, তো ব্রেক নিয়ে নিয়ে পড়া, এটা একটা মানুষের আহ, পড়ার মনোযোগ ধরে রাখা, আগ্রহ ধরে রাখার জন্য, ঘুম তাড়ানোর জন্য ইত্যাদি নানান কারণে, এবং ওই পড়াটা অল্প সময়ে পড়তেছেন, কিন্তু ওই পড়াটা আপনার অনেক বেশি কার্যকর হবে। এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে যারা ব্রেক নিয়ে নিয়ে পড়ে আর যারা একটানা পড়ে, তো যারা ব্রেক নিয়ে নিয়ে পড়ে তাদের পড়ার কোয়ালিটি, অল্প সময় পড়েছে কিন্তু ফায়দা বেশি হয়েছে, আর যারা ব্রেক না নিয়ে অনেক সময় পড়েছে ফায়দা কম হয়েছে। তো আমরা ফায়দা বেশি চাই না কম চাই? আমি উস্তাদ হিসেবে আপনাদেরকে বলতেছি, আপনারা মাঝে মাঝে কি বিরতি নেবেন, কিন্তু সেইটা আবার আনলিমিটেড না, অবশ্যই পরিমিত হতে হবে, 5 মিনিট 7 মিনিটের বেশি না।
5 মিনিট 7 মিনিট এর বেশি না। এই জন্য আমরা কি পড়ার মধ্যে ব্রেক নিয়ে নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? তো কি কি উপকারিতা বললাম, একদিকে যেমন আপনি অল্প সময় পড়বেন কিন্তু ফায়দা বেশি হবে, আপনার মনোযোগ বজায় থাকবে, আপনার আগ্রহ বজায় থাকবে, আপনার ঘুম চলে যাবে, আপনার একাগ্রতা এটা বাড়বে, আপনার একঘেয়েমি দূর হবে। তো ব্রেকের সময়গুলো আপনারা কি কি করবেন সেটাও কিন্তু বলেছি। হাঁটাচলা করলেন, একটু উঠা বসা করলেন, একটু উজু করে আসলেন, একটু কিছু মানে পানি খাইলেন, একটু খেজুর খাইলেন, একটু মধু খাইলেন, ইত্যাদি। অর্থাৎ ওই ব্রেক মানে কি, ওই সময়টাকে পরবর্তী আরো 30 মিনিটের জন্য প্রস্তুতকরণের সময়। যুদ্ধের ময়দানে নামার সময় মানুষ নিজেকে প্রস্তুত করে না? তো ধরেন যে এই টার্গেট থাকবে আগামী আরো 30টা মিনিট আমি পড়বো, তো তার জন্য এই 5 মিনিট হলো প্রস্তুতির 5 মিনিট। এই জন্য ওইটা ব্রেক বা অবসর বলা হলেও কিন্তু আসলে ওখানে অনেক দায়িত্ব, ওই ছোট্ট সময়ের মধ্যে কি অনেক দায়িত্ব। আপনাদের কাছে এগুলো শুনে হয়তো মনে হতে পারে হুজুর জীবনে কত সময় নষ্ট করলাম, এত কিছু তো কোনো সময় ভাবিনি। আসলে যারা বড় হতে চায় তাদের কিন্তু এই সময়গুলো হেফাজত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চিন্তা করে দেখেন আমাদের জীবনের সময় কত কম আমাদের জীবনের সময়, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই আমাদের প্রথম পর্ব শেষ হচ্ছে, এরপরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে।